Bibotan Vision. Subscribe and like. বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বিবর্তন বাংলাদেশ একটি গণতান্ত্রিক মানবাধিকার সংগঠন। এই সংগঠনের প্রচার চ্যানেল বিবর্তন ভিশনের পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং আগামীকাল শুক্রবার, কিছুক্ষণ আজকেই শুক্রবার, আপনাদের সকলকে অগ্রিম জুম্মা মুবারক। আমি আজকে একটি প্রসঙ্গ নিয়ে আপনাদের সামনে এসেছি। প্রসঙ্গটি হলো প্রবাসী সাংবাদিক ইলিয়াস সম্পর্কে বলবো। এদেশের মানুষ তাকে শুনে, তার কথা শুনে, আমরাও তাকে পছন্দ করি কিছু কিছু ক্ষেত্রে, কিছু কিছু আলোচনার জন্য, কিছু কিছু সংবাদ পরিবেশন করার জন্য। তো তিনি নিজকে পরিচয় দেন, তিনি দুইটা দল করেন, একটা বিএনপি করেন আর একটা নাকি জামাত করেন। তো একজন মানুষ যখন নিজকে এইভাবে পরিচয় দেয়, এরপরে আর ওনাকে নিয়ে এই লাইনে কথা বলা থেকে না বলাই ভালো। অতি সম্প্রতি উনি মেজর ডালিমকে সামনে নিয়ে আসলেন এবং 2 ঘন্টার ভিডিও বাহাস আমাদেরকে শোনালেন। এর মধ্যে হাজারো প্রসঙ্গ রয়েছে, যা নিয়ে প্রত্যেকটা প্রসঙ্গ নিয়ে কথা বলার মতো বিষয় আছে। তবে মোটা দাগে এই কাজটা পরিকল্পিতভাবে করা হয়েছে বলে জনগণ এবং সাধারণ মানুষ থেকে শুরু করে সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই নিয়ে আলোচনা করছে। আলোচনাটা এরকম যে এই সময়ে কেন ইলিয়াস ডালিম, যে সময়ে জামাতের আমির একটা বক্তব্যে বললেন বাংলাদেশের 2টা দেশপ্রেমিক শক্তি আছে, একটা সেনাবাহিনী আরেকটা জামাত ইসলাম। বাহ, ভাবা যায় না আর কি। একটা মানুষের সস্তা জনপ্রিয়তা কুড়ানোর জন্য এই যে ভণ্ডামি, আর একজন শিক্ষিত লোক সে কোনো অবস্থাতেই রাজনৈতিক কোনো বা রাজনৈতিক সামাজিক কোনো শক্তির সাথে সেনাবাহিনীকে একসাথে মিলিয়ে গুলিয়ে ফেলতে পারেন না। সেনাবাহিনী দেশের প্রতিরক্ষা বাহিনী। এই বাহিনীর সম্পর্কে অনেকগুলো নীতিনৈতিকতার ব্যাপার আছে, বিধিনিষেধের ব্যাপার আছে। তাদেরকে নিয়ে আপনি খুব বেশি কথা বলতে পারবেন না আর কি, বা কথা বলা উচিত নয় এবং তাদেরও উচিত নয় সর্বক্ষেত্রে। সেখানে একটা দলের প্রধান যদি বলেন দেশের 2টা শক্তি, একটা সেনাবাহিনী, একটা তারা। হ্যাঁ, এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে আমার মনে হয়েছে দেশে যখন স্বাধীনতা যুদ্ধ চলে তখন আমরা কৈশোর। তো যুদ্ধ চলাকালীন সময়ে তখনকার যে জামাতের আমির ছিলেন, নামটা আমার এখন এই মুহূর্তে মনে পড়ছে না, তিনিও একবার এই কথাটা বলেছিলেন। ওই সময়ে এদেশ বলতে তখন 2 পাকিস্তানকে মিলিয়ে বলেছেন শক্তি 2টা, একটা সেনাবাহিনী, একটা ওনারা। দেশপ্রেমিক শক্তি 2টা, একটা সেনাবাহিনী।
তখনকার সেনাবাহিনী বলতে উনি বুঝিয়েছেন পাকিস্তানি বাহিনীকে, ওই আমির বুঝিয়েছেন পাকিস্তানি বাহিনীকে। তো আর আজকে যিনি আমির, তিনি একই কথা বললেন। তার মানে কি কি আমরা আমরা কি মেসেজ পাবো এর থেকে? আরো কিছু প্রশ্নের জন্ম দিয়েছে যেদিন 5 তারিখে গণহত্যাকারিণী আধিপত্যবাদের কৃতদাসী হাসিনা পলায়ন আর্মির হেলিকপ্টার ব্যবহার, এসব নিয়ে কথা আছে। যাক, আমি সেদিকে যাব না। তো দুইটা রাজনৈতিক শক্তি, একটা উনি জামাতে ইসলামরা আর একটা সেনাবাহিনী, তার 1 সপ্তাহের মধ্যেই ইলিয়াস সাহেব একটা বার্তা দিলেন, তিনি এমন কিছু একটা গড়াতে যাচ্ছেন, 2 দিন অপেক্ষা করুন, সামনেই আসছে। তো এখানে যারা এত লোক দেখেছে, এর মানে এটা খুব জনপ্রিয়তার ব্যাপার সেটা যে নয়, সেটা উনি বুঝবেন পরে। ওনারকে নিয়ে ইতিমধ্যে বিভিন্ন সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে, এবং সুশীল সমাজের অধিকাংশ লোকজনই, এবং সুশীল সমাজ কি, শিক্ষিত অশিক্ষিত, রিক্সাওয়ালা থেকে শুরু করে আমাদের সমাজের বিভিন্ন শ্রেণীগোত্রের মানুষের মধ্যে এই বিষয়গুলো নিয়ে কথা হচ্ছে। এবং এখন একেবারে সাধারণ খেটে খাওয়া মানুষও বাংলাদেশের রাজনীতিটা বুঝে। তো ডক্টর শফিক সাহেবের এই বক্তব্যের পর ইলিয়াস সাহেব এবং এই মেজর ডালিম সাহেবের কথোপকথন, এর মধ্যে অনেকে আবার একটা পরিকল্পিত ষড়যন্ত্রের ধারণা পাচ্ছেন বলে মনে করতেছেন, বা অনেকেই বলা বলি করছেন এই নিয়ে। সেখানে অনেকগুলো কথার মধ্যে ঘুরে ফিরে যে যেন চেষ্টাই ছিল বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরুত্তমকে খাটো করার, ছোট করার, নিচু করার, এক কথায় ওনার পরিবারের ইমেজ, বিশেষ করে ওনার প্রতিষ্ঠিত রাজনৈতিক দল, তো সামনে নির্বাচন, এদেশের সাধারণ মানুষ বিএনপিকে পছন্দ করে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে পছন্দ করে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শকে ধারণ করে, লালন করে, পালন করে, অনুশীলন করে, অনুচর্চা করে। সেই জায়গা থেকে জনগণকে সরানোর জন্য একটা উর্বর শয়তানের প্রজেক্ট হিসেবে কাজ করতেছে কয়েকটি ইউটিউব চ্যানেল থেকে। এই শয়তান পরিচালিত এই প্রজেক্টগুলো নিয়ে যারা কাজ করতেছেন, তারা বেশ মেধাবীও বটে। বেশ সুন্দর করে তারা আয়োজন করে এমনভাবে জনগণকে বিভ্রান্ত করার সর্বোচ্চ ষড়যন্ত্র করছেন। মূলত এই ষড়যন্ত্রটা দেশের বিরুদ্ধেই যাচ্ছে, এবং নিজেদেরকে দেশপ্রেমিক হিসেবে প্রমাণ করার জন্য যে যত বেশি আয়োজন করবে, তার প্রতি সন্দেহটা তত বেশি বাড়বে, এবং জনগণ ইতিমধ্যে সন্দেহ করতে শুরু করেছেন। তো মোটা দাগে মেজর ডালিম অত্যন্ত অসভ্যতার সাথে
যেটা বললেন যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সম্পর্কে, যে উনি এত হাজার লোককে এই করেছেন, যাই হোক, আমি সে কথা বলতেই চাই না, আপনারা শুনেছেন। আমি প্রশ্ন করব, তখন এই ডালিম সাহেব কোথায় ছিলেন, তার অবস্থান কোথায় ছিল, তিনি কিভাবে সে দেখেছেন, ওনার প্রত্যক্ষ কোনো অভিজ্ঞতা রয়েছে কিনা, সে ব্যাপারে তিনি বিস্তারিত কোনো ব্যাখ্যায়িত কিছু বলেন নাই। আমরা এই ব্যাখ্যা ওনার কাছে দাবি করব। হ্যাঁ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ইচ্ছে করে ক্ষমতায় আসেন নাই। যেমন আমি এটা বলি, ডক্টর ইউনূস স্যার উনিও ইচ্ছা করে ক্ষমতায় বসেন নাই। ওনাকে রাজনৈতিকভাবে বিভিন্ন জায়গা থেকে বলা হয়েছে, উনি রাজি হন নাই। 7 সালের নির্বাচনে 24-এর 7 জানুয়ারি নির্বাচনের আগেও তত্ত্বাবধায়ক হওয়ার একটা পসিবিলিটি ছিল, তখনও অনেকেই ওনাকে চিন্তা করেছে, কিন্তু উনি একেবারে নিষেধ করে দিয়েছেন। পরবর্তীতে হোসেন জিল্লুর সহ আর অনেকের নাম শোনা গেছে উনি নিষেধ করার কারণে। তো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ঘোষণা দিয়ে এমন একটা সময় তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, যে সময় স্বাধীনতার মূল সংগঠক হিসেবে যারা দাবিদার, ওনারা সবাই পলাতক ছিলেন, এবং সিরাজুল আলম খানের মতো মানুষ, যিনি এদেশকে স্বাধীন করার মূল আবহটা তৈরি করেছেন, এবং সেই স্বাধীনতাকে সংগঠিত করার জন্য জনগণের মধ্যে যে একটা স্পিরিট তৈরি করেছিলেন স্বাধীন বাংলা নিউক্লিয়াসের মাধ্যমে, সেই স্পিরিটের সাথে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যোগাযোগ ছিল। ওনার উৎসাহ ছিল সংগঠকদের প্রতি, ওনার সহযোগিতা ছিল, উনি ওনার অবস্থান থেকে যেভাবে পারছেন সেটা করেছেন। এবং উনি যে মুহূর্তে স্বাধীনতার সংগঠকরা, শেখ মুজিব তো স্বাধীনতা চান নাই, এটা আমরা বারবার বলেছি, এখনো বলি, তিনি শুনতেও পারতেন না। সর্বশেষ বদরুদ্দীন ওমর এদেশের বলা যায় এখন সিনিয়রদের মধ্যে তিনি আছেন একজন, 3-4 জনের মধ্যে উনি একজন আছেন, আর বাকিরা তো সব চলে গেছেন আমাদেরকে ছেড়ে, আল্লাহ আমাদের বেশি নসিব করুক। তো বদরুদ্দীন ওমর এই ওনার প্রায় মানে শেষ প্রান্তে, জীবনের শেষ প্রান্তিকে এসে উনি কদিন আগে বলছেন, শেখ মুজিব স্বাধীনতার সঙ্গে কোনোরকম সম্পর্কিতই ছিল না, স্বাধীনতা চাওয়া তো দূরের কথা। আর আমি যেটুকু জেনেছি, তখনকার যারা স্বাধীনতা সংগঠক ছিলেন, বিশেষ করে সিরাজুল আলম খান দাদাভাই, উনি মারা গিয়েছেন, আল্লাহ ওনাকে বেশ নসিব করুন। ওনার মুখ থেকে আমি যা জেনেছি, যা শুনেছি, সেগুলো পর্যায়ক্রমে হায়াতে আল্লাহ পাক রাব্বুল আলামিন বাঁচিয়ে রাখে, আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। স্বাধীনতার কথা বললেই শেখ মুজিব ক্ষেপে উঠতেন। শেখ মুজিব যেই সংগঠনের নেতা, সেই সংগঠনের নেতা সিরাজুল আলম খান, আসম আব্দুল রব, শাহজাহান সিরাজ থেকে শুরু করে ওনারা তো স্বাধীন বাংলা নিউক্লিয়াস গোপন সংগঠন, এটা একটা আন্ডারগ্রাউন্ড সংগঠন ছিল। কেন? স্বাধীন বাংলা নিউক্লিয়াসের কর্মকাণ্ড সম্পর্কে শেখ মুজিবকে জানানো যাবে না, জানাইলে কাজ করা যাবে না। তার অর্থ কী দাঁড়ায়? শেখ মুজিব স্বাধীনতা চাইতেন না। এবং সিরাজুল আলম খান দাদাভাইরা যখনই ছোটোখাটো প্রসঙ্গে যদি বাংলাদেশের স্বায়ত্তশাসন, স্বাধীনতা এই নিয়ে কথা হলে, স্বাধীনতা শব্দটা বললেই উনি মরহুম শেখ মুজিব সাহেব রেগে মেগে লাল হয়ে যেতেন। ওনার টার্গেট ছিল প্রধানমন্ত্রী হওয়া অখণ্ড পাকিস্তানের। তো যাই হোক, এখানে অনেক নাটক আছে, অনেক কিছু আছে। তো এই ভদ্রলোক তো স্বেচ্ছায় আত্মসমর্পণ করে তার বউ বাচ্চাকে পাকিস্তানি আর্মির হাতে
দিয়ে এদের খাওয়া দাওয়া থাকা খাওয়ার ব্যবস্থা সুন্দরভাবে আয়োজন করার মধ্য দিয়ে তিনি পাকিস্তানের অতিথিশালায় অবস্থান করলেন। এদেশে কি হচ্ছে তিনি জানতেন না। যে কথা বলছিলাম, মেজর ডালিম যে কথাগুলো বলেছেন অত্যন্ত বিতর্কিত, অত্যন্ত গ্রহিত, আপত্তিকর। আমরা তীব্র নিন্দা করছি। আমরা মেজর ডালিম একজন মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগের বাসায় খুনি ডালিম, আমাদের বাসায় উনি মুক্তিযোদ্ধা। শেখ মুজিব হত্যা ওনার ভূমিকা কী ছিল এগুলো এখন পর্যন্ত ধোঁয়াশা, অস্পষ্ট। কখনো স্বীকার করেন আমি নিজে মেরেছি, কখনো বলেন আমি রেডিও স্টেশনে ছিলাম, ওদিকে আমি যাইয়ে নাই, যেহেতু আমার সাথে পারিবারিক সম্পর্ক ছিল। এই কথা তো ওই দিনই ইলিয়াস সাহেবের সাথে বললেন। তো যাই হোক, তিনি বললেন জিয়াউর রহমান এই পরিমাণ মানুষকে হত্যা করেছে। জিয়াউর রহমান, যে কথা বলছিলাম যে জিয়াউর রহমান ইচ্ছে করে ক্ষমতায় আসেন নাই এবং উনি ক্ষমতা লোভী ছিলেন না। সাম্প্রতিক 30 দিনের বৈরাগীরা যেভাবে আমাদের 18 বছরের আন্দোলনকে হাইজ্যাক করে এখন সমন্বয়কও বলে, তো দাবি করে বাংলাদেশটাকে একটা বাজে অবস্থার মধ্যে নিয়ে যাচ্ছে। তখনকার স্বাধীনতার সংগঠক যারা, মুক্তিযোদ্ধা যারা, এবং প্রধান যিনি দেশটাকে স্বাধীন করার ঘোষণা দিয়ে রণাঙ্গনে যুদ্ধ করেছেন, তিনি নিজেও কিন্তু রাষ্ট্রযন্ত্রের মন্ত্রী হওয়ার জন্য বা কোনো পদ পদবি পাওয়ার জন্য চেষ্টা করেন নাই, বরং উল্টো শেখ মুজিব ওনাকে বাদ দিতে চেষ্টা করেছিলেন। শেখ মুজিব এক পর্যায়ে ওনাকে বাংলাদেশের বাইরে দূতাবাসে পাঠিয়ে দিতে চেয়েছিলেন। শেখ মুজিব ওনাকে ভয় পেতেন। শেখ মুজিব, আওয়ামী লীগ ওনাকে ভয় পেতেন। কেন ভয় পেতেন? শেখ মুজিব কি, শেখ মুজিবের দল কি? আধিপত্যবাদের পোষা, আধিপত্যবাদের দাস। আর অনেককে ম্যানেজ করতে পারলেও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ভারত কখনো ম্যানেজ করতে পারেনি। যার কারণে ভারত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে প্রচণ্ড রকম ভয় পেতেন যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কোনো দায়িত্ব পেলে তারা এই দেশটাকে লুটের মাল হিসাবে বাগবাটোয়ারা করতে পারবেন না। যাক, তো উনি ছাত্র জনতা, সিপাহী জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতা এসেছেন। সেটা বহুভাবে আলোচিত হয়েছে, আমিও করেছি, আরও বিজ্ঞজনেরা করেছে। এর উপরে প্রচুর বই পুস্তক আছে। হ্যাঁ, উনি ক্ষমতা আসার পর তখনকার আর্মিতে চেইন অফ কমান্ড বলতে কিছু ছিল না। এই চেইন অফ কমান্ডের জায়গায় আনার জন্য, আর্মিকে আর্মির পেশাদারিত্বের মধ্যে নিয়ে আসার জন্য, আর্মির শপথায়িত যে বিধিবিধানের মধ্যে কাঠামোগতভাবে একটা প্রাতিষ্ঠানিকীকরণের জন্য যখন যেটা দরকার এবং যেটা আইনগতভাবে করা উচিত, যতটুকু করা দরকার তিনি তার থেকে কম করেছেন। কারণ তিনি মানুষের প্রতি ওনার দরদ ছিল, উনি দেশপ্রেমিক ছিলেন, উনি মানুষের কল্যাণ কামনা করতেন। তো যখন যারা বিপদগামী হয়েছে, সেটা আর্মির জন্য যেই বিধান, যে অ্যাক্ট, সেই বিধান অনুযায়ী তখনকার সময়ে আর্মিকে শৃঙ্খলায়, শুধু আর্মি বলতে সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, সকলকে একটা বাইন্ডিংয়ের মধ্যে আনার জন্য একটা
সিস্টেমে দাঁড় করানোর জন্য, এটাকে সুন্দরভাবে কাঠামোগতভাবে অর্গানাইজ করার জন্য যা যা কিছু করার দরকার সেসব করতে গিয়ে যা যা করার দরকার হয়েছিল তিনি তা তা করেছেন, এবং এটা একটা